কি হিংসে হচ্ছে নাকি? তুমি আমার বোন কিছু করতে পারোনি, আর আমি এখানে এসেই সব জয় করছি বলে তোমার হিংসা হচ্ছে? পতি দেবতা, তুমি মাতাল হয়ে গেছো। হ্যাঁ জানি তো। খেয়ে নাও, এত কাম করো না। হ্যাঁ, আমি এই সমস্ত ফুল সজ্জা টুল সজ্জা তারপর স্বামী স্ত্রী এসবের দরকার। আমি আচল মুখার্জির মতো হতে চাই, সফল হতে চাই, সফল নারী হতে চাই। এটা সাফল্য নয়, সাফল্য নয়। এটাকে বেলেল্লাপনা বলে, এটাকে উচ্ছৃঙ্খলতা বলে, এটাকে। তুমি চুপ করো। সঞ্জয়, কি করছিসটা কি? তুই দে আমাকে ফোনটা দে। হ্যালো, হ্যাঁ শাড়ি, তুমি ফিরে এসো প্লিজ। আমি যেটা বলছি শোনো, তুমি ফিরে এসো। আমি অনেকটা পথ এগিয়ে এসেছি, আমি আর ফিরব না। এটাও সম্ভব নয়। আর বাড়িতে ফিরলেও ওর কাছে, ওর সংসারে, ওর ঘরে ফেরা সম্ভব। শাড়ি, তুমি আমার কথাটা শোনো। শাড়ি, কি হয়েছে? কি ও কি সব বলে যাচ্ছে, পুরো মাতাল হয়ে গেছে। আচ্ছা আমাকে ফোনটা দাও। কথা বলে কোনো লাভ নেই বৌদি ভাই, কথা বলে ওর সাথে কোনো লাভ নেই। দিদি আমার কথাটা শোন, আমার কথাটা একবার শোন। কোনো কথা নয়, তোকে একটা কথা বলিস। কি? আমার বাপের পরিচয়, তোর বাপের পরিচয় পিতৃচান। পিতৃ? তুই পিতৃকে কোথা থেকে পেলি? পার্টিতে, এখানে পিতৃ আছে। হ্যালো তলক দিদি, কি মনে হচ্ছে? তুমি আমার বাপের পরিচয় জানো? তুমি আমার বাপের পরিচয়? জানি, দুজনেই তো জানি রে। পারুল দাস জানে, আর এই পতিত পাবন পোদ্দার জানে তোদের বাপ কে হয়। কে হয়? বলবো, সময় এলেই বলবো। সেই সময়ের জন্য তো অপেক্ষা করছি রে। তুমি ওখানে কি করছো? হ্যাঁ, কি করছো? আমি এখানে পেমেন্ট নিতে এসেছি। কোটি টাকার উপরে পেমেন্ট হবে রে, বুঝতে পেরেছিস? ওটা মজুদদের হকের টাকা। তুমি নিয়ে কি করবে? হ্যাঁ, ওদের হকের টাকা ওদের ফিরিয়ে দাও। এই কারোর কোনো টাকা পয়সা হকের নয়, সব টাকা আমার, বুঝতে পেরেছিস? বাপের পরিচয় জানে না। চল। হ্যালো বৌদি ভাই কি বললো? বলো, চুপ করে আছো কেন? বলো কি বললো? বললো ও নাকি আমার পিতৃ পরিচয় জানে। তুমি আমি দেখলাম ঘরটা ফাঁকা, যাই পুরনো প্রেম একটু ঝালিয়ে নি। আর হোক না হোক, তুই তো আমার বিয়ে করাবো নাকি? বিয়ে করাবো? ছবে না আমাকে, সরো এখান থেকে। গা ঘিন করে, সরো। গা ঘিন করে? এক সময় তো কখন ফিরবে গো, কবে আসবে গো? তোমাকে আমি চোখে হারাচ্ছি গো। তুমি না থাকলে তো আমার ভাত হজম হয় না গো। আমার বাচ্চাগুলোর কি হবে গো?
একেবারে ছিচকাদুনে হয়ে উঠেছিলি। খালি নাকে কান্না কাঁদিস। তুমি কোথায় গো? তুমি আমার স্বামী গো, আমার পতি দেবতা। ভুল করেছিলাম, তোমার মতো একটা নোংরা লোককে আমি ভুল ভেবেছিলাম। তখন তোমাকে আমি পতি দেবতা ভাবতাম, এখন তোমার মুখ দেখলে আমার ঘেন্না করে। যাও এখান থেকে, যাও বলছি। আরে যাও এখান থেকে। যেতে তো আমি আসিনি এখানে, এই ঘরে তো কেউ নেই, একটু প্রেম করবি নাকি? হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। কেন কেন এসেছো তুমি এখানে? বলো কেন এসেছো? তুমি কোথাও কোনো মতলব ছাড়া যাও না, আমি জানি। কেন এসেছো এখানে? এখানে কোন মতলবে এসেছো? অনেক ঠকিয়েছো আমাকে, অনেক ঠকিয়েছো আমার মেয়েদের। তুমি কি মতলবে এখানে এসেছো বলো? আরে এসেছি তোকে এই কথাটাই বলতে যে আমার মেয়ে তো একেবারে চৌকস হয়ে উঠেছে রে। চৌকস হয়ে উঠেছে মানে কি বলছো কি তুমি? সেজে গুজে একেবারে মেম সাহেব রে। কি সুন্দর দেখতে লাগছিল, একেবারে তোর যৌবনকালের মতো রে। এই পতিত পাবন পোদ্দার, গায়ে হাত দেবে না বলেছি না? কুপিয়ে দেবো বলে রাখলাম, দু ফালা করে দেবো। কেন এসেছো এখানে? কেন এসেছো বলো? ওরা কেউ জানে না ওদের বাপকে। আমি সারিকে বললাম, সারি তোর বাপের পরিচয় আমি জানি। ব্যাস তিড়িং বিড়িং লাফাচ্ছে। বলো না আমার বাপকে। কে আমার বাপ? বলো আমার বাপকে বলো। বলবো বলবো আসল সময় বলবো। বলবো যখন ও মসনদে বসবে, যখন মুঠো মুঠো টাকা উপার্জন করবে, যখন এরোপ্লেনে করে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, যখন ও শাড়ির জগতের রানী হয়ে উঠবে, যখন ওর নকশায় পুরো দুনিয়া বিভোর হয়ে যাবে, যখন সবাই ওকে মেম সাহেব বলে ডাকবে আর উঠতে বসতে স্যালুট করবে, সেলাম ঠুকবে, কুর্নিশ করবে, তখন আমি বলবো সারি রে আমি তোর বাপ। বাস বাকি জীবন পুরো নিশ্চিন্ত। ওর টাকার বেলায় ভাসবে জীবন নদীতে রে, টাকার ভেলায় ভাসবে। আরে পারুল, আমার মেয়ে একেবারে যোগ্য হয়ে উঠেছে রে, বুঝতে পেরেছিস? ওকে এখন আমি ওই সোনার ডিম পাড়া মুরগির মতো করে রেখে দেব। হ্যাঁ, রোজ একটা করে সোনার ডিম টপাক টপাক করে পারবে, আমি খাবো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? এই তোর এই স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি পারুল। মেরে এখানে পুঁতে রেখে দেব বলে দিলাম। পতিত পাবন পোদ্দারকে তুই চিনিস? পুঁতে এখানেই রেখে দেব। শোন, আমার মেয়ে একেবারে যোগ্য হয়ে উঠেছে রে, বুড়ো বয়সে বাপকে দেখবে বলে। হা হা হা, আমার সুখের দিন আসতে চলেছে রে পারুল। জ্যোতিষী বলেছিল আমার শেষ বয়সটা সুখে যাবে। মরবি তুই, তোর শেষ বয়স সুখের হবে? তোর মতো খারাপ মানুষের না মরণ ভালো। তাহলে সিঁদুর পরে ঘুরছিস কেন? শাখা বলা পরে ঘুরছিস কেন? ওরে আমার পতিব্রতা স্ত্রী রে। গায়ে হাত দেবে না বলেছি না? গায়ে হাত দেবে না, গা ঘিন ঘিন করে। তুমি এখানে কেন এসেছো বলো? কেন এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও, তা নাহলে কিন্তু আমি লোক ডাকবো। এই তুই যাকে খুশি ডাক। একটা কথা তোকে আমি বলে গেলাম, ওই দুই বোনের মধ্যে লাঠালাঠি লেগে গেছে রে। আর এই লাঠালাঠির যুদ্ধে জিতবে কিন্তু সারি, আমার সারি মা। আহা আহা, আমি পিতা তো রে, পিতা তো আমি। পিতা ধর্ম, পিতা কর্ম, পিতা 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 কি সব বলে না রে, ওই যারা লেখাপড়া করে তারা তো বলে। আরে আমি স্বর্গ, আমি ধর্ম, আমি কর্ম, সব আমি। আমার সারি খুব যোগ্য হয়ে উঠেছে, বুঝতে পারছিস? খবরটা দিয়ে গেলাম, বাপের পরিচয়টা ঠিক সময় দিয়ে যাব।
কেন সর্বনাশ করতে এসেছো আমার মেয়েদের? সর্বনাশ কোথায় রে? একটা মেয়ে সারা জীবন তার বাপের পরিচয় খুঁজে বেড়ালো, পেল না। শেষ বয়সে তার বাপের সাথে যদি আমি আলাপ করিয়ে দিই, মন্দ কি? মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে। ও যদি জানতে পারে তুমি ওর বাপ, তাহলে মরে যাবে। মরে যাক, মরে যাক, কিন্তু টাকা পয়সাগুলো যেন দিয়ে যায়। চুপ করো, চুপ করো বলছি। তুমি যদি আমার মেয়েদের কোনো ক্ষতি করো না, তোমাকে আমি খুন করব। তোমাকে খুন করে আমি হাজতবাস করব, না হলে তোমাকে মেরে আমি মরবো, এই আমি বলে রাখছি। আমি বাঁচবো। জ্যোতিষী বলেছে 100 বর্ষ আয়ু আছে। চলি। কি সর্বনাশটা করলি শাড়ি, কি করলি তুই এটা? তোর লোভের আগুনে তুইও পড়বি, আমাকেও পড়াবি। আরে পতিত পাবন বোধহয় ও আগুন নিয়ে ঘুরে বেড়াবে, জ্বালিয়ে দেবে সবকিছু, সবকিছু জ্বালিয়ে দেবে। গুড মর্নিং। গুড মর্নিং শাড়ি। বাবা, এ তো ভূতের মুখে ঈশ্বরের নাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, শাড়ি গুড মর্নিং বলছে। আনবিলিভেবল। হ্যাঁ, ভাবাই যায় না। কেন তুমি আনবিলিভেবল বলছো কেন? তোমার মনে হয় না এই শাড়ি কিন্তু এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে? আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আজকে যেমন সবাই এক নামে প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জিকে চেনে না, একদিন এক নামে এই মেয়েকেও চেনে, শাড়ি মুখার্জি। দেখে নি। তা তুমি কি খাবে জল খাবারে? জল খাবার, ব্রেকফাস্ট। গ্রেট, এটাই তো চাই। খোল নলছে পাল্টে দেওয়া হয়েছে তো একদম। পুরোপুরি চেঞ্জড, মেকওভার হয়ে গেছে তোমার। শোনো, তুমি কিন্তু এখন সেই জমিনহাটার ডেলি লেবারটি নও, তুমি এখন কলকাতা শহরের পার ইন্ডাস্ট্রির শাড়ি মুখার্জি। এই নে দিদি তোর খাবার। এটা এটা কি? রুটি, রুটি আর গুড়। এসব আমি খাই না। তাই নাকি? তা আপনি কি খান মেম সাহেব? আমি টোস্ট খাই, আমি স্যান্ডউইচ খেতে পারি, ফ্রুট জুসও খেতে পারি। তুই এই সময় শিখে গেছিস? শুধু এটা কেন, তোমার দিদি একটু একটু করে অনেক কিছুই শিখে গেছে। ইনফ্যাক্ট ও নিজের পেগটাও মাপতে এখন শিখে গেছে। চমৎকার। চমৎকার, বাড়ির বউকে তাহলে পেগ মাপানো শেখানো হচ্ছে। বাহ, এই না হলে আর বড় ননদ। ঠিকই আছে, ঠিকই আছে। সঙ্গে আবার শাশুড়ি মাও তো ছিলেন। তা কি ব্যাপার বলো তো? বেলেল্লাপনা আর উশৃঙ্খলতার ডিগ্রি হাসিল করাচ্ছ বুঝি বাড়ির বউকে দিয়ে? আদিত্য, বাহ বাহ বাহ, তোমার না এই টিপিক্যাল ক্লাস স্ট্যান্ডার্ড এগুলো তোমার কাছে রাখো, বাকিটা তুমি খুব একটা বুঝবে না, জানো তো। এই যে আমাদের বন্ডিংটা, শাশুড়ি বৌমা ননদ, আমাদের যে বন্ডিংটা বুঝবে। আমরা যদি
যে রাত্রিবেলা একটু সবাই মিলে বসে গল্প গাছা করি, আড্ডা দিই, দু এক পেগ ড্রিঙ্ক করেই ফেলি, তাতে তো অনার সৃষ্টি হয় না। অনার সৃষ্টি হয় না বটেই, কিন্তু যেটা হয় সেটা তো দেখতে পাচ্ছি। আমার দিদি রোজ রোজ বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরছে। আপনারা কি ওকে মাতাল বানাচ্ছেন, নাকি সত্যি সত্যি কোনো ফ্যাশন ডিজাইনার বানাচ্ছেন? ঠিক ধরেছিস তুই, একদম ঠিক ধরেছিস। ওকে আসলে মাতালি বানানো হচ্ছে, মাতাল। শ্রদ্ধেয় শ্বশুর মশাই, দয়া করে আপনি এর মধ্যে নাক গলাবেন না। শাড়ি, তোমার খোলসটা পাল্টে গেছে বলেই ভেবো না যে তুমিও পাল্টে গেছো। তোমার ভেতরে কিন্তু সেই মেয়েটা এখনো রয়ে গেছে। খোলস পাল্টালে সাপ কখনো বেজিতে পরিণত হয়। ভদ্রভাবে কথা বলুন। তুই কার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ, উনি তোর শ্বশুর মশাই হন, পিতৃতুল্য মানুষ। ক্ষমা চা ওনার কাছে, ওনার কাছে তুই ক্ষমা চা। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ক্ষমা তো চাইতেই হবে। হ্যাঁ, ক্ষমা ওকে চাইতেই হবে। ঠিকই বলেছে দাদা, ক্ষমা তো ওকে চাইতেই হবে। ওর ড্যাডির সাথে এরকম বিহেভ করতে পারে না। তোমরা তোমরা কি শিখিয়েছো ওকে? কি শিখিয়েছো তোমরা? এছাড়া তুমি যেভাবে ড্যাডির সাথে কথা বলতে পারো সেভাবে কথা কিন্তু ও বলতে পারে না। হ্যাঁ, ও বলতে পারে, ও সব বলতে পারে বাবা, সব বলতে পারে। কারণ এই মানুষটাকে আমি অফিসে সিকিউরিটি গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। তারপরেও দেখো, বাড়ি থেকে যায়নি, এখানেই আছে। কত বড় নির্লজ্জ বেহায়ারা। যাবো না, কোথাও যাবো না। আমি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো, তোমাদের নাকের ডগায় থাকবো, শোলক আর সার্থকের পাশেই থাকবো। থেকে কি করবে আদিত্য? বলো না, ওদের পাশে থেকে কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই শাড়ি মুখার্জি খুব শিগগির এই কোম্পানির দায়িত্ব নিতে চলেছে। শুধু দেখতে থাক, ওয়েট এন্ড ওয়াচ কি হয়। এই যে আমাদের কোম্পানির টার্নওভার কোথা থেকে কোথায় পৌঁছে যাবে সেটা শুধু দেখো। টার্নওভার। আর কত টাকার পেছনে ছুটবে তুমি মা? কত টাকার পেছনে ছুটবে? ওটা সোনার হরিণ মা, ওর পেছনে আর ছুটো না, আমি তোমাকে বলছি। আরে চুপ করো সার্থক, এসব কথা বলো না। তুমি কিচ্ছু বোঝো না, শুধু কথা বলে যাচ্ছ। তোমার কথাগুলো একদম তোমার বাবার মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম তুমি আদিত্য রাজের মতন করে কথা বলছো। সেটাই স্বাভাবিক না? আমি ওনারই ছেলে। তুমি তো আমারও ছেলে। সার্থক, কই আমার মতো তো তুমি হওনি। তুই কি বলছিস কি? ঠিকভাবে কথা বল, তোর মম হয়। সে বোধ হয়েছে নাকি? ওর বোধ টোধ সব চলে গেছে। যে যা পারছে করছে এই পরিবারে। হ্যাঁ, ডিসিপ্লিন বলে কিচ্ছু নেই। থাক, তোমাকে আর এসব শেখাতে হবে না। তুমি চুপ করে বসে খাও। তা মেম সাহেব, আপনি যেন কি চাইলেন? বললাম স্যান্ডউইচ আর ফ্রুট জুস। বানাতে পারিস নাকি বানাতে পারিস না, নাকি রুটি গুড় দিয়ে চালিয়ে দিচ্ছিস? সরা সব সরা। গলা তুলে কথা বলবি না, কথাটা মাথায় রাখিস। গলাটা নামিয়ে কথা বলবি।
আর এই গুড় রুটি আমার ভাতে একদম দিবি না। কিন্তু তুই তো এই খেয়ে বড় হয়েছিস। হ্যাঁ হয়েছে, আর আমি এখন একজন আলাদা মানুষ। আর আমার জন্য স্যান্ডউইচ আর ফ্রুট জুস তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এ তো চলনে বলনে কেন ডায়েটেও বদলে গেছে। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, পান্তা ভাত খাওয়া লোক, গাঁটি কচু খাওয়া লোক, রুটি আর গুড় খাওয়া লোক এখন স্যান্ডউইচ আর ফ্রুট জুস চাইছে। শুধু তাই নয়, দুপুরবেলা আমি গ্রিল ফিশ খাবো, তার সঙ্গে আবার হালকা সালাডও খাবো। ভাবতে পারছি না আমি কাকে দেখছি, ভাবতেই পারছি না। কাকে দেখছো মানে? আমার আর মমের যৌথ উদ্যোগে তৈরি আমাদের কোম্পানির নতুন চেয়ারম্যানকে দেখছো, শাড়ি মুখার্জিকে। শাড়ি, এখানে চট করে টিপসার দিয়ে দাও তো। হ্যাঁ, এখানে। ও পেন তুলছে। তুমি পেন তুলছো কেন? তুমি তো টিপছাপ দাও। হ্যাঁ তুই তো সই করতে পারিস না।